আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মার্কেট ওয়াচে আপনাদের সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমি মুশতাক সাদেক। আমরা এই অনুষ্ঠানে তো আলোচনা করি পুঁজিবাজারকে নিয়ে বিশেষত এবং অর্থনীতি নিয়েও আলোচনা করি। আজকে আমাদের যে আলোচকরা আছেন তারা বাংলাদেশের প্রখ্যাত চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দুজনেই। একজন সাবেক সভাপতি ছিলেন আইসিএবির নাসিরউদ্দিন আহমেদ সাহেব, আর একজন মোহাম্মদ ফুরকান উদ্দিন, সুবক্তা এবং সবাই পুঁজিবাজার বিশ্লেষক, উনিও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এফসিএ। আচ্ছা, আমরা আলোচনা আসার আগে আমরা শুধু একটা জিনিস জানতে চাচ্ছি যে বিদেশি বিনিয়োগ যে কোনো সময়কার চেয়ে বেশি এখন বাংলাদেশে প্রায় 750 কোটি টাকা এখন অ্যাজ অন টুডেও বিদেশি বিনিয়োগ আছে বেচা কেনা করার পরে আচ্ছা, সমস্ত ইন্ডিকেটরগুলো পজিটিভ, কিন্তু মার্কেট ঠিক সেইভাবে বিহেভ করতেছে না। মার্কেট আমরা বলতেছি মার্কেট ইজ স্টেবল, মার্কেট ইজ পজিটিভ, মার্কেট ইজ টেক অফ করেছে ইত্যাদি ইত্যাদি বলতেছি, কিন্তু কেউ কেউ বলতেছেন যে আপনাদের রিপোর্টিং, আপনারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেবরা, অডিটর সাহেবরা যে রিপোর্ট দিচ্ছেন, ইপিএসে দিচ্ছেন, যখন কোম্পানিটা আসে এক সময় দিচ্ছেন একরকম, আবার আসতে পরে যখন আনঅডিটেড রিপোর্টগুলি হয় তার কোনো আগামাতা নেই, কোনো ব্যাখ্যা নেই, কোনো ব্যাখ্যা দিতে হয় না। এইটার ব্যাপারে আপনারা একটু যদি দয়া করে আলোচনা করেন যে আমাদের দেশে কীভাবে হচ্ছে, বিদেশে কীভাবে হচ্ছে, দুটি আপনারা জানেন। একটা জিনিস যেটা আপনি বললেন যে আনঅডিটেড যেটা, সেটা কিন্তু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে, অডিটর হিসেবে আমাদের কোনো দায় নেই, কারণ ওটা আনঅডিটেড। ওটাতে ম্যানেজমেন্ট তৈরি করে, ম্যানেজমেন্ট তার ইচ্ছে মতো বা তার সুবিধা মতো সে দিচ্ছে, কিন্তু যেটা অডিটেড সেটা যদি বলেন সেটা আমাদের দায় আছে। এক সেকেন্ড, এই ইচ্ছা মতো যে দিচ্ছে, কিন্তু ইচ্ছা মতো বাজারটাকেও সে উলটপালট করে ফেলতেছে। হ্যাঁ, এইটা একবার দিচ্ছেন আপনি 4 টাকা 50 পয়সা, আবার দিচ্ছেন আপনি শুধু 50 পয়সা, বাজারের অবস্থানটা কি? সেই ক্ষেত্রে সত্যিকার ক্ষেত্রে এরকম হতে পারে যে কোনো একটা কোয়ার্টারে, যেমন প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে সিজনাল ইফেক্ট থাকে, কোনো একটা কোয়ার্টার হয়তো ওই ইন্ডাস্ট্রিতে সেল কম হয়েছে, প্রফিট কম হয়েছে, সেটা হতে পারে। যেখানে ওভারটা কনস্ট্যান্ট থাকে বলে ওই বছর ওই কোয়ার্টারের ক্ষেত্রে প্রফিট কম হতে পারে, সেটার সিজনাল এফেক্ট থাকতে পারে, যেটার ক্ষেত্রে কেউ ইচ্ছে মতো দেওয়ার বা এটা করার কিছু নেই। বাট কোনো ক্ষেত্রে যদি কোনো ম্যানেজমেন্ট যদি তার পারফরমেন্সটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করে, সেই ক্ষেত্রে রেগুলেটর তো আছে, সেই জন্যই এটা এসিসির কাজ, বিএসসিসির কাজ, যে যদি আমার মনে হয় একটা থাকো, যেমন বাজারের ক্ষেত্রে 10%-এর বেশি হলে একটা সার্কিট ব্রেকার আছে, 10% বেশি বা 10% কমলে পরে ওটাকে আটকে দেওয়া হয়, ব্লক করে দেওয়া হয়। অথবা যে কোনো দিন থাকে যেন ওপেন ডিক্লারেশনের পরে ওপেন থাকে, তখন যত পার্সেন্ট বাড়ার কোনো অসুবিধা নেই। সেই ক্ষেত্রে এখানেও আমার মনে হয় একটা যদি রেগুলেটর একটা পার্সেন্টেজ বা একটা লিমিট ঠিক করে দেয় যে এই কোয়ার্টার থেকে পরবর্তী কোয়ার্টারে এত বেশি হলে এক্সপ্লেন করতে হবে। যদি ভ্যালিড এক্সপ্লেনেশন থাকতেই পারে যে এই প্রফিট হয় নাই বা কোনো কারণে কোনো ছিল, ইন্ডাস্ট্রি বন্ধ ছিল ওই সময়, যে কোনো কারণে হতে পারে, সেই ক্ষেত্রে তাদেরকে ভ্যালিড রিজন, আমি বলবো যে এসিসি শুড আস্ক ফর দ্য এক্সপ্লেনেশন ইফ দেয়ার ইজ এ চেঞ্জ ইন দ্য আইদার উপরে ওঠা বা কমা, যেটাই হোক একটা সার্টেন লিমিটের বাইরে গিয়ে সেটা করা উচিত। থ্যাংক ইউ। ফরকান ভাই, আপনি কি একই মত পোষণ করেন? আমি আপনাকে আসলে জিনিসটাকে দুইভাবে ব্যাখ্যা করব, উইথ অল ডিউ রেসপেক্ট। আমার শ্রদ্ধেয় স্যার এখানে আছেন, ওনার সাথে যোগ করি আমি। ফার্স্ট অফ অল আপনার কোশ্চেন ছিল যে আপনার বাজারে সব রকম নিয়ামকগুলো পজিটিভ থাকার পরেও বাজারের এই অবস্থা কেন? প্রথম কারণ হলো বাজারে ক্যাশ ফ্লো নাই। আচ্ছা, প্রশ্ন হলো কিছুদিন আগে আমরা 614 কোটি টাকার মতো আমরা টার্নওভার দেখেছি, হাইয়েস্ট। এখন আমি এই বাজারটাকে যখন দেখি তখন দেখবেন যে যখনই ক্ষুদ্র বিনিয়োগকারীরা টাকা নিয়ে বাজারে আসে, তখন কিন্তু বাজারটা কিন্তু উঠে। মাঝখানে কোনো একটা কারসাজি চক্র আছে, আপনি খেয়াল করে দেখবেন, যেখানে স্ক্রিন মনিটরিংটা খুব দরকার। এই স্ক্রিন মনিটরিংটা বোধহয় পারফেক্টলি হচ্ছে, আমি বিশ্বাস করি না। যদি এই স্ক্রিন মনিটরিংটা পারফেক্টলি হয়, তাইলে আপনি খেয়াল করে দেখবেন যে ডিক্লারেশনের আগে আপনি যদি স্ক্রিনটাকে খুব ভালো করে দেখেন, কখনো কখনো দেখবেন কোনো একটা শেয়ার হঠাৎ করে দাম বাড়লো, আস্তে আস্তে সেল হচ্ছে, এরপরে আবার যখন কমলো তখন সে আবার আস্তে আস্তে কেনা শুরু করলো। এই যে মাঝখানে যে বাড়ানো কমানোর জন্য যেই ট্রেনটা, যে আপনার বাজার ম্যানিপুলেশনের যে ট্রেনটা, এই স্ক্রিনটাকে মনিটরিং করা খুব দরকার। এই জায়গাটা কিন্তু খুব জরুরি হয়ে গেছে। এটা হলো এক নাম্বার। দ্বিতীয় কথা হলো ইনস্টিটিউশনগুলো আচরণ করতেছে আপনার মতো, স্মল ইনভেস্টারদের মতো, ডে ট্রেডারের মতো। 3 নম্বর কথা হলো বাজারে
ফান্ড, এখন এই ফান্ডটা আসবে কোত্থেকে? এখন আমার কাছে এখানে আছে প্রায় 6,000 বা 8,000 কোটি টাকার মতো নেগেটিভ ইকুইটি। এখানে অনেকগুলো ব্যাংক ব্লক হয়ে গেছে, যদিও কিছু কিছু ব্যাংকের সাবজেক্ট টু অ্যাপ্লিকেশন টু দি বাংলাদেশ ব্যাংক কালকে তো অ্যালাউ ছাড় দেওয়া হয়েছে, কালকে তো 2,000 কোটি টাকা অ্যালাউ করেছে। হ্যাঁ, সাবজেক্ট টু অ্যাপ্লিকেশন কিন্তু দেওয়া হচ্ছে। এখন তারপরেও দেখা যাচ্ছে অনেকে এই জায়গাটা ইন্টারেস্টটা কম ফিল করছে, কম ফিল করছে। এটা একটা রিজন আছে। তৃতীয় রিজন হলো মার্চেন্ট ব্যাঙ্কগুলো, স্পেশালি মার্চেন্ট ব্যাঙ্কগুলোর যে ইনভেস্টমেন্ট করার যে ক্যাপাসিটি সেটা নাই, কারণ তার কাছে টাকা নাই। তাইলে এই সব জায়গাগুলো থেকে উত্তরণের উপায়টা কোথায়? উত্তরণের উপায় হলো টাকা। টাকাটা দিবে কে? বাংলাদেশ ব্যাংক। কেন দিবে? এই জন্য দিবে যে আমাদের যে সরকারি ব্যাংকগুলো আছে, গভর্নমেন্টের যে ব্যাংকগুলো আছে সেখান থেকে, এবং প্রাইভেট, ইভেন ইনক্লুডিং প্রাইভেট ব্যাংক যখন আছে, তখন ওই মানি মার্কেট থেকে যখন হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায়, এবং আমাদের অর্থমন্ত্রীর ভাষায় যদি সেটাকে সাগর চুরি বলা যেতে পারে, তাহলে এখানে তো আমি বলবো সাগর চুরি তো দূরে থাক, কুয়া চুরিও হয় নাই, গর্ত চুরিও হয় নাই, কারণ এখানে মাত্র 6,000 কোটি টাকা নেগেটিভ ইকুইটি। দেখেন, এই যে আপনার কথার সঙ্গে আমি একমত, এই কারণে বলতেছি, মির্জা আজিজ সাহেব অনেকদিন ধরে বলতেছেন যে মার্কেট 10,000 কোটি টাকার একটা মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড করে, টাকাটা কাউকে দিয়ে দিবেন না আপনি, মানে ফিসাবিলি ল দিবেন না, লুট হবে না। এইটা সময়ে আপনি আপনার কোনো ইনস্টিটিউশন দিয়ে, আপনি কোনো ব্রোকার দিয়ে, আপনি কোনো মার্চেন্ট ব্যাংক দিয়ে, কোনো ইনভেস্টমেন্ট ব্যাংক দিয়ে বাজার যখন সাপোর্ট দরকার চাইব তখন আপনি একটা সাপোর্ট দেন, আবার যখন বাজার বুমিং হবে তখন আবার এটা সেল করে দেন। এটা প্রস্তাবটা উনি দিয়েছেন আজকে অনেক দিন ধরে, কোনো খবর নাই। এই যে উনি কইলেন যে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে গেছে, সেটা ওনারা সহ্য করতেছেন আমাদের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে, সেটা কাভার করতেছেন। একই কাজ কিন্তু বাংলাদেশ ব্যাংক করতেছে। ডলারটার এক্সচেঞ্জ রেট ঠিক রাখার জন্য বাংলাদেশ ব্যাংক মার্কেট থেকে ডলার কিনে নিচ্ছে, যখন দেখে ডলারটা কমে পড়ে যাবে তখন কিনে নিচ্ছে। তো সেই ডিমান্ড সাপ্লাইকে অ্যাডজাস্টমেন্ট, ইকুয়ালাইজেশনের জন্য কাজ করছে। যেটা বলছিলাম, তাহলে এখানে উত্তরণের উপায় হলো বাংলাদেশ ব্যাংকে আগে আসতে হবে কম সুদে, 3 থেকে 4% সুদে। আমার 1,000 কোটি টাকার আমার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রয়ে গেছে, আমি যথেষ্ট সলভেন্ট, আমার ইকোনমিক ইন্ডিকেটর গুড, আমার ব্যাংকের লিকুইডিটির কোনো অভাব নাই। তো সেখান থেকে যদি ব্যাংকে যেসব মার্চেন্ট ব্যাংকগুলোর উইং আছে সেখানে তাদের কিন্তু হাজার হাজার কোটি টাকা আছে, ওই সিকিউরিটিও তার রয়ে গেছে, তাদেরকে যদি কম সুদে টাকা দিয়ে মার্কেটটাকে ঠিক করার জন্য দায়িত্ব দেওয়া হয়, এই টাকা তো গভর্নমেন্টের মাঝ যাবে না, এবং বরং সেখান থেকে গভর্নমেন্ট লাভবান হবে, কারণ যখন ভলিউম বাড়বে এসিসিতে তখন গভর্নমেন্টের ট্যাক্সও বাড়বে। এটা হলো একটা দিক বাজারের। দ্বিতীয় প্রশ্নটা আপনি করেছেন যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাহেবদের অডিট রিপোর্টের কারণে, দেখেন এই রিপোর্টটা দিবেন আপনি, আমাকে একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি উত্তরা থেকে রাসেল বলছিলাম। জি জি, আমার প্রশ্ন হচ্ছে যে মার্কেটে কিছু কিছু ফান্ডামেন্টাল কোম্পানি আছে যারা প্রায় ইউজ করেন 100-এর উপরে ক্যাশ ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও এগুলো মার্কেটে বর্তমান ডিমান্ড নেই। এখন এই ধরনের মূল্যভিত্তি সম্পন্ন শেয়ারে আমরা ইনভেস্ট করে ক্ষতিগ্রস্ত দেখা যাচ্ছে যে আমাদের ওই ধরনের ফান্ডামেন্টাল শেয়ারগুলো যে পরিমাণ মার্কেট প্রাইস ডাউন হয়েছে, ক্যাশ দিচ্ছে কিন্তু সেটা ফিল আপ হচ্ছে না আর কি। হ্যাঁ, কিন্তু 3%, 8% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে সেগুলো রেট আছে 200+ এরকম হয়ে গেছে। আর আমি এরকম একটা কোম্পানির শেয়ারের কথা বলতে চাচ্ছি যারা এই বছর প্রায় 125% ক্যাশ ডিভিডেন্ড দেওয়া সত্ত্বেও মার্কেটের মানে তার ডিমান্ড নেই, সেটা হচ্ছে ইউনাইটেড পাওয়ার। হ্যাঁ, তো এইটা কেন, বা এই কোম্পানিতে লং টাইম ইনভেস্টমেন্ট করার জন্য যোগ্য কিনা? ওকে, আমার মনে হয় আমি যে উত্তরটা দিতে যাচ্ছিলাম সেই উত্তরটা ভাই দিয়ে দিছে, তারপরেও আমি ওনার উত্তরটাও দিব, মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সম্পর্কে যে উত্তরটা আমি দিতে যাচ্ছিলাম তার উত্তরটা ভাই দিয়ে দিছে। আপনি খেয়াল করে দেখেন, আমরা যখন অডিট করে রিপোর্ট দিচ্ছি আমি পুরোপুরিভাবে দায়টাকে অস্বীকার করছি না। দুনিয়ার এমন কোনো প্রফেশন নাই যে প্রফেশনে কম বেশি ভালো খারাপ মানুষ নাই। আমি বলছি না যে আমার প্রফেশনের 100% মানুষ ধোয়া তুলসী পাতা, নো, কিন্তু ঢালাওভাবে দায়ী করা একটা ব্যাড হ্যাবিটে পরিণত হয়ে গেছে আমাদের। এটা খুব খারাপ, কারণ আপনি ঢালাওভাবে দায়ী করবেন কেন, এবং না বুঝে অনেক সময় বলে ফেলে ওনারা বানান এবং ওনারা সাইন করেন। নেভার, উই ডোন্ট ইট। আমরা কখনোই বানাই না, আমরা অডিট করি। এই কনসেপ্টটাও যাদের ক্লিয়ার নাই তারাও এই কমেন্টটা করেন। তো এখানে গিয়ে বলতে হবে এটা, আমি আবার বলছি ওই দায়িত্ব আমি নিচ্ছি যে সবাই ভালো না, কিছু খারাপ লোক আছে। কিন্তু আপনি দেখেন এই যে ভাই যেটা বললো যে 3%, 8% দেওয়ার পরে তার দাম 200 টাকা, আর 100% দেওয়ার পরে তার দাম কমে যাচ্ছে, এটা কি অডিটরের দোষ? আচ্ছা, আপনি যখন এসে দেখলেন যে বাজারে একটা নতুন আইপিও আসতেছে, সেটার ইপিএস দেখলেন আপনি 2 টাকা, সেটাকে আপনি কিনছেন 300 টাকা, এটা কি অডিটরের দোষ? তো যেটা আপনি 300 টাকায় কিনলেন 2 টাকা ইপিএসের, সেটা নাইমা যখন 100 টাকায় আসবে তখন অডিটর কি খারাপ হয়ে গেল? আপনি কি দেখলেন অডিটরের? আপনি তো বাজার দেখে কিনলেন না। এখন আসেন, অডিটরকে শুধুমাত্র অডিটরকে দায়ী করা যাবে না। হ্যাঁ, আমি বলছি না যে ম্যাল প্র্যাকটিস নাই, অডিটরের যে দায়িত্ব নাই তা না, আছে,
কিন্তু আমি বলছি না, আবারও এটা বলছি না যে সব খারাপ, কিন্তু পুরোপুরিভাবে অডিটরের জন্যই যে সব কিছু হয়ে যেতে পারে। এবং এই জিনিসটাকে মাথায় নিয়ে আজকে আপনারা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল করলেন, সেখানে গিয়ে আপনি কি করলেন, এই ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যারা করছে, যে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যারা করছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যারা প্রিপারেশন করছে, হু আর দে আর দি ম্যানেজমেন্ট অফ দি কোম্পানি, দে আর দি সিএফও অফ দ্য কোম্পানি, তাদেরকে কোনো রকমের দায়িত্বের মধ্যে না রেখে এই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অ্যাক্ট শুধুমাত্র ড্রাফট হয়েছে অডিটরদেরকে পানিশমেন্ট দেওয়ার জন্য। ইজ ইট ওর্দি? কেন হতে পারে না। ওদেরকে ওরা কি ডিউ ডিলিজেন্স সার্টিফিকেট দেয় না? দে আর নট আন্ডার পানিশমেন্ট ইন দি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট। সো আমার কথা হলো খুব পরিষ্কার, আইনগুলো হতে হবে ইম্পার্শিয়াল এবং অ্যাপ্লিকেবল। যদি অ্যাপ্লিকেবল এবং ইম্পার্শিয়াল ল ড্রাফট না হয় এবং পার্শিয়াল যদি ড্রাফট হয়, তাহলে কিন্তু আপনার এটা হবে না। আসেন কোয়ার্টারলি রিপোর্ট নিয়ে। কোয়ার্টারলি রিপোর্ট নিয়ে আমি আপনার 3টা কোয়ার্টারে উত্তর দিচ্ছি। 3টা কোয়ার্টারে আপনি আমাকে কোশ্চেন করেছেন। কোয়ার্টারলি রিপোর্টে যদি কোনো, যেটা আমার শ্রদ্ধেয় স্যার বলেছেন, যদি সিজনাল ইম্প্যাক্ট না থাকে, তাহলে কোনো পরিস্থিতিতেই তার এরকম আপডাউন হওয়ার কথা না। এক্সাম্পল হিসেবে বিএসআরএম লিমিটেড, এইটাই কইতে চাইছিলাম। আপনি দেখেন বিএসআরএম লিমিটেডের এই কোয়ার্টারের ইপিএসটা যদি খারাপ হয়, সেটা খুব একটা দোষের কিছু হবে না, কারণ সিজনাল ইম্প্যাক্ট ছিল, বর্ষাকাল ছিল। তার আগের কোয়ার্টারে কি অসুবিধা ছিল? স্টিলের বর্ষাকালের আর কনস্ট্রাকশন ডাল যায়, শীতকালে ভালো যায়। এখন এই কোয়ার্টারে যদি খারাপ হয়, ঠিক আছে, পরের কোয়ার্টারে হয়তো ভালো, কিন্তু যে আগের কোয়ার্টারে 50 পয়সা ইপিএস আসলো, মানে প্রবাবলি 2-2.5 টাকার এগেইনস্টে 50 পয়সা, আমি আপনাকে এটা হতে পারে না। আমি আপনাকে বলি, সে ইপিএস ডিক্লেয়ার করছে যখন সে মানে 5% ক্যাশ অ্যান্ড 10% বোনাস দিছে, তখন সেই ইপিএস ডিক্লেয়ার করছে 4 টাকা 78 পয়সা। তারপরে ফার্স্ট কোয়ার্টারে সে ডিক্লেয়ার করছে 2.5 টাকার মতো, 2 টাকা 52 পয়সা, 2 টাকা 52 পয়সা, রাইট। সেকেন্ড কোয়ার্টারে এসে সে ডিক্লেয়ার এক্স্যাক্টলি, এবং শুধুমাত্র 50 পয়সা। এবং উইদাউট নাসির ভাই, আপনি যেটা বলতেছেন যে সিজনাল কারণে এত হতে পারে, এরকম কি ডিফারেন্স হতে পারে নাকি? মোর ওভার সে তার বোনাস শেয়ার 26 লক্ষ শেয়ার ডিক্লেয়ার করে বিক্রি করছে। এক্স্যাক্টলি। আর ভাইয়ের যখন মার্কেট ছিল 180 and 200 প্লাস, কথাটা বুঝেন। আর আজকে মার্কেট এই যে রাস্তায় মানুষদেরকে বসে দিয়েছে, হু ইজ রেসপন্সিবল? এইটা জন্য ব্রোকারদেরকে বলে, অডিটরদেরকে বলে, এই যে বলেন এইভাবে যে চার্জ করা হয়। এই অডিটের কথা একটু বলি আমি। এই যে 96 সালে সেই ডিবাকল বা 2010 সালে ডিবাকল, আপনি আমাকে বলেন যে অডিটারে যে দোষ দিয়ে ধরে নিলাম, যে ফোরকান সাহেব যেটা বলছে যে আমাদের মধ্যে খারাপ ব্ল্যাকশিপ সব জায়গায় আছে, ধরে নিলাম আমরা 2-1 জন অন্যায় করছি, সেটা করছি, কিন্তু আমার যা জানা মতে 4 থেকে 5% বেশি লোক অ্যানুয়াল রিপোর্টে অ্যাকাউন্টসটা দেখে বলে আমার বিশ্বাস না। এটা রিজনটা হচ্ছে আমরা ফাইন্যান্সিয়াল লিটারেট, রাইট? এটা তো অস্বীকার করা, ফাইন্যান্সিয়াল লিটারেট আপনি যেরকম ভাবে ফাইন্যান্সিয়াল লিটারেট, উই আর নট। না, মুস্তাফা, ফাইন্যান্সিয়ালি লিটারেট লোকও কিন্তু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে ইনভেস্ট করে না, কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে ইনভেস্ট করে, যেটা ফোরকান সাহেব একটু আগে বললো, ওই ভদ্রলোক বলে 125% ডিভিডেন্ড দিয়ে স্টেবল কোম্পানি, ফান্ডামেন্টাল ভালো, কিন্তু ওই শেয়ারের দাম কেন কমতেছে? লোককে ডাইভার্টেড হয়ে গেছে। লোকে যত কেলেঙ্কারি আজকে হয়েছে আপনি দেখেন, তার 70-80 ভাগই হলো জেড গ্রুপ নিয়ে, ক্যাটাগরি নিয়ে কেলেঙ্কারি। তার মানে নন পারফর্মিং ব্যাংক অর্গানাইজেশনগুলো, খারাপ অর্গানাইজেশনগুলো নিয়ে কেলেঙ্কারি। অপেক্ষা করছে একটুখানি। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার, আমি রিপন বলছি রাজশাহী ভার্সিটি থেকে। জি জি, রাজশাহী ভার্সিটি। আচ্ছা, আমি ফোরকান স্যারকে আসসালামু আলাইকুম। শেয়ার বাজারে দেখা হয়েছিল, শেয়ার বাজার মেলাতে। আচ্ছা, আমি 2টা প্রশ্ন করতে চাই। অনেকদিন ধরে আমি গবেষণা করছি ছাত্র হিসেবে। 10 সালে মার্কেট ক্র্যাশ করেছে, 16 সাল চলছে। 1 নম্বর হলো যে যারা উপর লেভেলে বসে আছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এক বা বড় বড় সেক্টরে, এরা কি দুর্নীতি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছে না কি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে আসছে? একটা বিনিয়োগকারী অনেক অ্যানালাইসিস করে, কিন্তু সবকিছুতে অ্যানালাইসিস করে না। ওরা তো সরাসরি প্রশ্নে আসেন। আচ্ছা, ঠিক আছে। একটা প্রশ্ন হলো যে মার্কেট আপনি বলছেন বাড়বে উঠবে, আমরা 10 জন বন্ধু উদ্যোগ নিয়েছি 1 লাখ টাকা 50,000 টাকা করে একটা 10 লাখ টাকার নিয়ে মার্কেটে ঢুকাবো, কিন্তু যেই পরিকল্পনা দেখছি বা যেই মার্কেটের অবস্থা দেখছি, কি করে ঢুকাবো আর কি করবো, কার প্রতি বিশ্বাস রেখে আর কার প্রতি রেখে মার্কেটে করবো? ধন্যবাদ, ধন্যবাদ, আপনার প্রশ্নটা বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে প্রশ্নটা ফুরকান সাহেব দিবে একটু পরে। এই আপনার যেটা আলাপ করতেছিলেন, যে জিনিসটা আলোচনা করতেছিলেন, সেটা বলছি যে এই যে একটা জিনিস এত ফ্লাকচুয়েট করতে পারে না।
20% হয়ে গেছে। আড়াই টাকা যদি হয় 50 পয়সা, 20%। একটা কোয়ার্টার আপনি যেটা বললেন, আই এগ্রি যে ওই সিজনাল ফ্ল্যাকচুয়েশন থাকবে, সব কিছু হবে, কিন্তু এমন হবে না। বাট তারপরে নিশ্চয়ই একটা কারণ আছে, সেই কারণটা জানতে চাওয়া উচিত এসিসির, যে কারণটা কি, দেখা যায় কারণটা ভ্যালিড। দেখেন, আপনি যদি এইভাবে বলেন, একটা কথা হয়তো এনবিআর, এইটা আমি চাইছিলাম যে বিরতির পর আলোচনাটা আনতে, তবু ফোরকান ভাইও অনেক মানে বড় প্রশ্নের উত্তর দিতে হবে। তা আমি একটা জিনিস আইনে রাখতেছি, বিগতের সাথে মানে একটা বিরতিতে যাবো একটু পরে, এরপরে আপনার এটা শুরু করব। এই যে জিনিসগুলো আসতেছে, অডিটর রিপোর্ট বলেন এবং এই সার্ভিলেন্স বলেন, একটা আপনার একজনের নাম বলে ফেলেছেন, একটা কোম্পানি মানে বিএসআরএম লিমিটেড, জায়েন্ট স্পিনিং। সে করলো কি 2015 সালে ডিক্লেয়ার করলো যে আমি 15% স্টক দেব, মানে বোনাস শেয়ার ডিক্লেয়ার করলাম। ইপিএস দেখাইলো তখন 1 টাকা 47 পয়সা। তারপরে একটা আইন এলো যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে করলো যে জুন মাসে যেতে হবে, ওই যে এনবিআর এর সে আসলো, ঠিক আছে। অক্টোবরের 23-16 আইসা সে বললো যে বোর্ড মিটিং ডাকতেছি, ডাইকে করলো যে নো ডিভিডেন্ড। 18 মাসে আইসা সে বললো নো ডিভিডেন্ড, আর ইপিএস ডিক্লেয়ার করলো 18 মাসে 56 পয়সা। অর্থাৎ সে 2 বছর, 1 বছরে যে লোকটা তাহলে শেয়ার কিনছে, তাহলে 2 বছর এসে সে পাইলো কি 10% বোনাস। তো এই যে 18 আপনার যে একখানে আনলেন আপনারা জুনের, এই সুযোগগুলোতে এই কোম্পানিগুলো নিচ্ছে এইভাবে। যদিও করা হয়েছে যে এনবিআর এর জন্য, ট্যাক্সের ইয়ের জন্য, রেভিনিউর স্বার্থে, কিন্তু এটার চান্স দিচ্ছে সবাই। এটা আপনি এনবিআর এর ইয়ের উত্তর দিবেন 1 নম্বর। 2 নম্বর হলো এই মানে প্রশ্নকর্তা আপনাকে সরাসরি প্রশ্ন করেছে। থ্যাংক ইউ ওনাকে কোশ্চেন করার জন্য। আমি ওনাকে বোধহয় চেহারাটা চিনতে পারতেছি কিনা বুঝতে পারতেছি না, কারণ ভদ্রলোক আমার সাথে দেখা করেছিলেন অর্থ সুযোগের মেলায়। তা আমি যেটা বুঝতে পারতেছি যে আমি এখনও ওনাকে রিকোয়েস্ট করব যে আপনারা যতই জাঙ্ক শেয়ার বাড়ুক না কেন, আপনারা ওখানে যাবেন না। গুড। কারণ হলো আপনারা ওখানে গেলে ওখানে আপনার একদম মরে যাওয়ার সম্ভাবনা বেশি উইদাউট এনি রিটার্ন। এখানে যদি প্রাইস ফলো করে তাইলে আপনি অ্যাটলিস্ট ডিভিডেন্ড দিয়ে সেটা কভার করতে পারবেন, কিছুটা হইলেও। হ্যাঁ, হয়তো সময় লাগবে, কিন্তু কভার করতে পারবেন। বাট কোনো ইট ডাজ নট মিন যে কোনো একটা সময় আসবে না ওই শেয়ারটার প্রাইস বাড়বে, কিন্তু যদি সেটা ফান্ডামেন্টাল শেয়ার হয় সে আপনাকে রিটার্ন দিবেই দিবে। এটাই হলো আসলে আপনার তো পোর্টফোলিও সাজানোর সময়, যেটা আপনি ফান্ডামেন্টালসের বাইরে আপনি যাবেন না, এটা হলো আপনার প্রতি আমার অনুরোধ। এটা হলো ওনার প্রশ্নের উত্তর। থ্যাংক ইউ। আরেকটা জিনিস যেটা বলতেছিলেন যে এই যে কোম্পানিগুলো যারা এই ধরনের একটা লুক্রেটিভ ইপিএস ডিক্লেয়ার করে, নিজেদের বোনাস শেয়ার যেহেতু 1 বছরের মধ্যে বেচা যাবে, এখন আইন করছে 1 বছর রাখতে হবে, তারপরে তো বেচে দিতে পারে। তো এই যে সুযোগটা নিচ্ছে, এর কি প্রতিকার নাই? এটা কি আপনারা যখন অডিট করেন ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ডিংয়ে গিয়া, যে এই যে ইপিএসগুলো কোয়ার্টারলি, ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার যে ডিক্লেয়ারটা করলো, তো এর কোনো এই রিফ্লেকশন কি অ্যাকাউন্টিংয়ে কে পড়ে না, বা এর কোনো প্রতিকার করার কোনো ওয়ে নাই? নাসির ভাই, আমাদের দায়িত্ব নাই, কিন্তু এখানে আমাদের দায়িত্ব নাই, কারণ ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোয়ার্টার ওনারা কী ডিক্লেয়ার করছেন সেটাকে আমার দায়িত্ব। আমাদের দায়িত্ব হলো যে উনি যখন ফাইনাল অ্যাকাউন্টসটা তৈরি করলেন, এইটা প্রপার রিফ্লেক্ট করে কিনা, যেটা ফোরকান সাহেব একটু আগে বলছিলেন যে মানুষের কিন্তু এখনও মিসকনসেপশন আছে যে আমরা অ্যাকাউন্টস তৈরি করি এবং অ্যাকাউন্টস অডিট করি, সাইন করি না। অ্যাকাউন্টসটা তৈরি করে কিন্তু কোম্পানি ম্যানেজমেন্ট, আমরা কনফার্ম করি। ইন্টারাপ্ট করি, আপনাদেরকে সম্পূর্ণভাবে দায়ী করে না। এই কারণে করে না, কারণ হচ্ছে যে ডিউ ডিলিজেন্স সার্টিফিকেটটা শুধুমাত্র আপনি একা দেন না, মানে ডিউ ডিলিজেন্সটা দেয় ইস্যুয়ার, আপনি এবং ম্যানেজার টু ইস্যু, রাইট, তাই তো? 3 জনই তো ডিউ ডিলিজেন্স দিচ্ছেন। আপনার কাজটা আপনার পোর্টটা খালি, আপনাকে যে জিনিস অ্যাকাউন্টসটা দেওয়া হয়েছে সেটা আপনি স্ক্রুটিনি করছেন, দেখছেন এটা ঠিক পাইছেন। আমরা মতামত দিই যে এটাতে কোম্পানি কিন্তু রিফ্লেক্ট করে কিনা। ডিউ ডিলিজেন্স যেটা ইস্যুয়ার, ওরা যে বলতেছে আমি যা কিছু বলছি সত্য বলছি, সত্য বই মিথ্যা বলি নাই, তাই তো? এই সার্টিফিকেটটা তো দিচ্ছে, এবং মানে দণ্ড, যে কোনো দণ্ড মাইনে নিবে ভবিষ্যতে। কোনো কি একজন নিচে কেউ পর্যন্ত?
সেটা হলো আমাদের দেশে হয়েছে কি, কি হাসবেন কেন বলেন ফখরান ভাই? একটা ইন্টারেস্টিং জিনিস কিন্তু আমাদের দেশে যে আইনগুলো আছে, আমরা তো ব্রিটিশের, আপনি বড় শক্ত কথা কইলেন, আপনাদের উপর খালি পানিশমেন্টের ব্যাপার, ওখানে তো পানিশমেন্ট আছে, দিচ্ছেন না আপনারা কেউ। আমরা পাচ্ছি কিন্তু, হ্যাঁ আমরা পয়সা পাচ্ছি। আপনারা তো লাইসেন্স পাচ্ছি। যেহেতু লাইসেন্স আছে একজনের হাতে, আমাদের একটা মুহূর্তে দেরি আর এসএসসি আমাদের নামে কমপ্লেন করে দেওয়ার দেরি, আমরা কিন্তু পাচ্ছি। বাট আমি যেটা বললাম যে ডিউটি লাইসেন্স তো উনিও দেন। আমাদের দেশে আমাদের দেশে অনেক আইন আছে, যেটা আমি বলছি যে রেগুলেটরি বডিগুলো ওইভাবে অ্যাকশন নেয় না। আমরা ব্রিটিশদের উত্তরাধিকারী হিসেবে আমরা স্বীকার করি, বা আমাদেরকে 200 বছর শাসন করে গেছে ব্রিটিশরা, কিন্তু প্রচুর আইন তৈরি গেছে। আমরা কিছু কিছু আইন এখন ওগুলো অ্যামেন্ড করেছি, কিন্তু অরিজিনাল আইন কিন্তু ব্রিটিশ আইন। কিন্তু আমাদের দেশে ভালো ভালো আইন আছে, কিন্তু আইনের প্রয়োগ নাই, সেখানে সমস্যা। আজকে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনে বা সিকিউরিটিজ রুলে অনেক কিছু আছে, লিস্টিং রুলসে অনেক কিছু আছে, কিন্তু আমরা আইনগুলো প্রয়োগ করি না। এই আইনগুলোকে প্রয়োগ আমরা করি না, আর যারা প্রয়োগ করতে যায় রেগুলেটরি বডি, আমরা আমাদের প্রভাব দিয়ে ওগুলোকে অনেক সময় আটকে রাখি, ওই ওই অ্যাকশনটা। সেই জন্য এইটা আপনি এর চেয়ে কিছু আশা করা যায়। আমাদের তো আইন তো আছে, আইন যে নাই তা না, আইন আছে, বিদেশে যা আছে আমাদের দেশে তাই আছে, অনেক ভালো ভালো আইন আছে। ফখরান ভাই এর থেকে উত্তরণের উপায়টা কি বলেন? না, এখানে উত্তরণের উপায় হলো ভাই জবাবদিহিতাটাকে ঠিক করা। এখন এই জবাবদিহিতাটাকে এখন হয়েছে কি, আমি এটা কতটা আমার ব্যক্তিগত অবজারভেশন বলবো যে আপনাকে ইস্যুয়ারদেরকে ঠিক করতেই হবে, এবং সেই দায়িত্ব এসএসসিকে নিতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ইস্যুয়ারদেরকে ঠিক করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এই বাজার ঠিক হবে না। দিস মার্কেট ইজ টোটালি লেড বাই দি ইস্যুয়ার। এইটা যতক্ষণ পর্যন্ত ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত এই বাজার ঠিক হবে না। এখন প্রশ্ন হলো, তাইলে ইস্যুয়াররা চট করে, এই যে আপনি দেখেন ডিক্লারেশন দিয়ে যে বিএসআরএম শেয়ারটা বিক্রি করলো, যখন তার ইপিএস যখন 2.5 টাকা 2 টাকা 52 পয়সা হওয়ার পরে সে শেয়ার বিক্রি করলো, যখন 50 পয়সা হয়ে গেল, তখন সে শেয়ার বিক্রি করে না কেন? এজ এ শেয়ার হোল্ডার তার শেয়ার বিক্রি করার রাইটস আছে, আমি মানলাম। এজ এ শেয়ার হোল্ডার তার শেয়ার বিক্রি করার রাইটস আছে, এটা আমি মানলাম। সে হয়তো বলবে যে আমার রাইটস আছে, আমার শেয়ার আমি বিক্রি করবো, কখন বিক্রি করবো কাউকে জিজ্ঞেস করার দরকার নাই, আমি শেয়ার হোল্ডার। আরেকজন সাধারণ শেয়ার হোল্ডার যা করবে উনিও তাই করবেন, পারফেক্ট। বাট তাহলে একজন ইস্যুয়ার হিসাবে বাজারের প্রতি দায়িত্ব এবং ইথিক্যাল স্ট্যান্ডার্ডটা ওনার কোথায়? এখন দেখেন, ওই যে একটা মডেল আছে কসো মডেল, এটা থিওরি বলি আপনাকে আমরা, সেখানে একেবারে লোয়ার লেভেলে হলে ইকোনমিক্যাল, আমি আগে আমার প্রয়োজনটা সারবো, বুঝছেন, তারপরে আসে লিগ্যাল, তারপরে আসে ইথিক্যাল। তাইলে এই ইকোনমিক্যালও হয়ে গেছে, বিএসআরএম এর লিগ্যালও হয়ে গেছে। আমি আবার আসবো আপনার কাছে। একজন দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, আপনারা কেউ থামাইতে পারতেছে। প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমি মাহফুজ বলছিলাম ঢাকা থেকে। আমার প্রশ্ন হলো একটা, যে আনইউজুয়াল প্রাইস হাইক যখন কোনো নিউজ দেয়া হয়, এটা আমরা দেখি শুধুমাত্র যখন বাড়ে কিংবা অস্বাভাবিক বাড়ে তখনই দেয়, কিন্তু যখন কমে তখন দেয় না কেন? এটা হলো এক। নাম্বার 2, একটা শেয়ার যখন মানে 70 টাকা থেকে 100 টাকা বা 120 টাকা চলে যাচ্ছে, আমরা দেখতে পাই যে 90 টাকা যখন যায় তখন প্রাইস হাইকের নিউজটা দিচ্ছে, কেন বাড়লো? কোম্পানি দিল যে কোনো কারণ নেই। কিন্তু এই শেয়ারটা যখন 90 টাকার পরে 130 টাকা বা 40 টাকার ঘরে যায়, তখন কেন তদন্ত কমিটি করে, তার আগে কেন করে না? 90 টাকা বা 100 টাকার সময় কেন করে? আসলে আমি ওনার সঙ্গে একমত। আমি কালকেও এটা নিয়ে আলোচনা করেছি। এই ইনকোয়ারিটা হওয়া উচিত কিন্তু ইনিশিয়াল স্টেজে। আরেকজন প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করেন। হ্যালো। জি হ্যালো। জি জি শুনতে পাচ্ছি আমরা। আমি চিটাং থেকে বলছি, ইসমাইল। জি ইসমাইল সাহেব, আসসালামু আলাইকুম। আমি বলতে চাচ্ছি যে কোম্পানি যে ইপিএস দেখাবে, ওর থেকে একটা পার্সেন্টেজ তো মিনিমাম আমাদেরকে ডিভিডেন্ড হিসেবে দেওয়া উচিত। যেমন উদাহরণ হিসেবে আমি আপনার 2টা কোম্পানি বলি, ব্যাটবিসি, আমি 94 টাকা যখন ইপিএস দেখছি তখন আমি ইনভেস্ট করছি, সেখানে ওরা যে 55 টাকা। আপনার প্রশ্নটা হলো যে আপনার যখন ইপিএস ডিক্লেয়ার করে তখন ডিভিডেন্ড দিয়ে দেওয়া, ইন্টারিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করা উচিত, তাই না? আচ্ছা, আরেকজন দর্শক আছেন, প্লিজ আপনার প্রশ্নটা করুন। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে এজেন্সিগুলো তো একটা শেয়ারের এগেইনস্টে 60 পয়সা করে তাদের কমিশন নিয়ে নিতেছে, তাহলে 10 টাকার একটা শেয়ারে কেউ যদি খরিদ করে, তাহলে এর দাম পড়তেছে আরো 1 টাকা 20 পয়সা বাড়াইয়ে 11 টাকা 20 পয়সা। ও কম, মানে ব্রোকারেজ কমিশন। জি জি জি। তাহলে
তাদের মিনিমাম 10 পয়সার উপরে অথবা মিনিমাম একটা চার্জ হওয়া উচিত, 10 পয়সার উপরে তাদের কমিশন হওয়া উচিত না কখনো। এক টাকায় 10 পয়সা? না, উনি 10 পয়সা আচ্ছা ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ। আপনার প্রশ্ন, 3টা প্রশ্ন আসছে। একজনেরটা তো বুঝলেন, এটা লেনটা কেটে গেল, ব্রোকারেজ নিয়ে কথা বললো। আরেকজনের প্রথমজন যে ভদ্রলোক ইন্টারেস্টিং প্রশ্ন করতেছিল, আরেকজন তো ইপিএস এর উপর ডিভিডেন্ডের জন্য যে কথাটা বলতেছিলেন আপনি, যেটা যে এখন ওই যেটা বলছিলাম যে ইস্যুয়ারদেরকে এই জায়গাগুলো থেকে কিন্তু ইথিক্যাল স্ট্যান্ডার্ডের জায়গাটায় কিন্তু না আসা পর্যন্ত এটা ঠিক হবে না। আপনি কমপ্লায়েন্স এবং পানিশমেন্ট এটা আরও জোরদার করতেই হবে। এসিসির এখন নিজস্ব ট্রাইব্যুনাল আছে, বিচার ব্যবস্থারও কিন্তু খুব বেশি দেরি করার কিছু নাই। সো বিএসিসি এই জায়গাগুলোকে তার কর্পোরেট ফাইন্যান্স ডিপার্টমেন্ট যেটা আছে, সেই কর্পোরেট ফাইন্যান্স ডিপার্টমেন্টটাকে আরেকটু যদি এসিসি কিন্তু দেখেন, বিএসিসি কিন্তু অনেক চেঞ্জ হয়েছে, অনেক ডেভেলপমেন্ট তারা করেছে, অনেক নতুন কিছু হয়েছে। আমরা যদি আজ থেকে 5 বছর কিন্তু কিছু জায়গা রয়ে গেছে যেটাতে ওনারা এখনও ওইভাবে হয়তো কী কারণে ওনারা হাত দিতে পারছেন না, এটা ওনারা ভালো জানবেন, কিন্তু ওই জায়গাগুলোতে ওনাদের হাত দিতেই হবে। আচ্ছা আমি একটু যদি স্পেসিফাই করি আপনাকে, একটু যদি স্পেসিফিক উত্তরটা দেন, সেটা হচ্ছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ যখনই অ্যাকশনে যায়, 2-1জন ইস্যুয়ারের নিয়েছো, আপনিও জানেন, পত্রপত্রিকাও দেখেছেন, ওনারা গিয়া কোর্টে গিয়ে একটা স্টে অর্ডার করেন, একটা মানে আশ্রয়, কমন প্র্যাকটিস, কিন্তু আমরা সাধারণ বিনিয়োগকারীরা এই যে বিভিন্ন বিনিয়োগকারীদের প্রশ্ন শুনতেছেন, আর্তনাদ শুনতেছেন, আমার কাছে ইমেল আছে, আমার কাছে মেসেজ আছে, এক একজনের যদি করুণ কাহিনী শুনেন, সে একজন বলতেছে যে মুস্তাক ভাই আমার আত্মহত্যা করা ছাড়া গতি নেই, আমার সমস্ত বিনিয়োগ আমার এই অবস্থায় চলে গেছে। এইসব কাহিনীগুলো যখন শোনেন, এরপরে যখন সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যাকশানে যায়, ইস্যুয়ারের এগেনস্টে ইস্যুয়ার মামলা করে ঠেকা রাখছে 2 বছর ধরে, 1.5 বছর ধরে, আপনি স্পিরিং আপনি জানেন। এই ধরনের অনেকগুলো কেস আছে যে কোর্টে গিয়ে আশ্রয় নেয়। এর থেকে তো উত্তরণের উপায়টা তো আমি কোনো মতেই দেখতেছি না। আপনারা 2জন বিজ্ঞ লোক ছিলেন, আমি উত্তরণের উপায় আছে তো ভাই। বলেন। এখানে আমাদের দেশের বিচার ব্যবস্থাটাও কিন্তু একটা কোশ্চেনের জায়গায় চলে এসছে। কোন জায়গায় চলে এসছে? কারণ আমাদের দেশের বিচার ব্যবস্থাটা ডিলেইড হয়ে যায়, অনেক দেরি। আপনি যখন একটা করেন তখন দেখা যায় 4-5 বছর 7 বছর লাগে একটা কোর্টে রায় হইতে। এই জায়গাটাকে যদি আরেকটু ত্বরান্বিত করা যায় এই ধরনের সেন্সিটিভ জায়গাগুলোতে, অর্থাৎ স্পেশালি ট্যাক্সেশনের যে জায়গাটা আছে, স্পেশালি এরকম কর্পোরেটের যে জায়গাগুলো আছে, ক্রিমিনালকে যেটা আমি বুঝি না, এবং সেগুলোকে স্পেশাল ট্রাইব্যুনাল করে যদি দ্রুত বিচার নিষ্পত্তি করা যায়, তাইলে এই আর্তনাদগুলো কমে যাবে। এই আরএনএন স্পিনিংয়ের মতো যেসব এন্টারপ্রেনাররা আমাদের দেশে আছে, এদেরকে যদি আপনি দ্রুত বিচার ট্রাইব্যুনালের মধ্য দিয়ে যদি এখান থেকে বের হয়ে আসতে না পারেন, তাইলে জনগণের এই আর্তনাদ কিন্তু থাকবেই। আর কোর্ট সবার জন্য আশ্রয়ের জায়গা, এটা যে শুধু তার জন্য তা না, সে আমার জন্য জায়গা, রিক্সাওয়ালার জন্য কিন্তু আশ্রয়ের জায়গা, এটা কোর্ট সবার জন্য আশ্রয়, কোর্টে যাবেই। তো সুতরাং ওইখানকার জায়গাটাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মধ্য দিয়ে দ্রুত বিচার ব্যবস্থায় করতে হবে। এই বিচার ব্যবস্থাটাকে একটু ফাস্টার করলেই কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হয়ে যায়। সেখানে কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের দায়িত্ব থেকে যায় সরকারকে বোঝানো যে এরকম মামলাগুলো পেন্ডিং আছে, এখানে জনগণের এই ক্ষতি হচ্ছে, বাজারের এই ক্ষতি হচ্ছে। সেটা যদি সরকারকে ওনারা বুঝাইতে পারেন, তাইলে যদি এরকম আলাদা করে যদি দ্রুত নিষ্পত্তি করা যায়, তখনই একমাত্র এখান থেকে পরিত্রাণের উপায় আছে, যেটা আপনি বললেন কোর্টে যাওয়া জায়গাটাকে। ধন্যবাদ। আমি একটুখানি আপনাদের একটা অন্য বিষয় নিয়ে আসতে চাই। সেটা হচ্ছে যে আজকে পত্রিকায় দেখছেন আমাদের প্রায় নিয়ারলি উই আর টাচিং 31 বিলিয়ন ফরেন রিজার্ভ আছে। এটা মানে অনেকে তো উল্লাসিত, আমি কিন্তু না। হ্যাঁ, আমি রিজার্ভ ধুয়ে আমি পানি খাচ্ছি না। 2 নম্বর হচ্ছে যে এখানে অফশোর ব্যাংকিংরা, মানে আইএফসির মতো ব্যাংকিং, আমি নামই বলে দিলাম, আইএফসি এরা ল্যান্ডিং করতেছে, বিভিন্ন আরও আছে অনেক, সিডিসি, বিটিসি, এডি অনেকে এনে অফশোর ব্যাংকিংরা ল্যান্ডিং করতেছে। আমাদের ব্যাংকগুলোর অবস্থা এমনি তো খারাপ, লুট হয়ে গেছে, আপনারাই বলতেছেন, পত্রপত্রিকায় বলতেছে লুট হয়ে গেছে। তো আমাদের ব্যাংকগুলোর সার্ভাইভের ওয়ে কি? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এই যে অফশোর ব্যাংকিং এখানে ল্যান্ডিং হইতেছে, আমাদের এত রিজার্ভের পরেও আমরা কিভাবে অ্যালাউ করতেছি? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের ব্যাংকের অবস্থা তাহলে কি দাঁড়াচ্ছে, এটা যদি 2জনে একটু শেয়ার করেন। এখানে যেটা হয়েছে দেখেন, সর্বপ্রথম এই ঘটনাটা ঘটলো কেন? বিদেশি লোনের প্রতি আমাদের এন্টারপ্রেনাররা ঝুঁকলো কেন? আপনাকে ঘটনার মূলে যেতে হবে।
অতি মুনাফা লোভী ব্যাংক মালিকদের কারণে আজকের রেজাল্ট। এখন কেন আজকে আমি এই কথাটা বললাম, অতি মুনাফা লোভী ব্যাংক মালিকরা যদি এটা না হতেন, তাহলে ওনারা যদি ইন্টারেস্ট রেটটা আরও আগে কমাতেন, তাহলে আমাদের এন্টারপ্রেনাররা কিন্তু অনেক আগে থেকে এফবিসিসিআই থেকে এই কথা বারবার বলা হচ্ছিল, ইন্টারেস্ট রেট সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন। বাংলাদেশ ব্যাংক ক্যান ডু নাথিং বিকজ ইটস এ ফ্লোটিং মার্কেট, ভেরিয়েবল রেট। সো ভেরিয়েবল রেট উইল বি ফিক্সড বাই দি মার্কেট। সো এখন সেখানে দেখা যাচ্ছে কি, তাইলে কী করলো ব্যাংকাররা, ইট ইজ ডিপেন্ড অন দি সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। এখন যখন ডিমান্ড সিরিয়াসলি কমে গেছে, বাজারে ইনভেস্টমেন্ট হইলেও সেটা ফরেন ইনভেস্টমেন্ট দিয়ে হচ্ছে, তাহলে এখন গিয়ে আপনারা ইন্টারেস্টটা কমাইলেন যখন আমার দেশে প্রচুর না এখন তো আসছে, কিন্তু যখন এইভাবে ফরেন টাকাগুলো ঢুকছিল তখনই যদি আমরা এটাকে ফোরকাস্ট করতে পারতাম আর আমাদের মুনাফার লোভটাকে যদি আমরা একটু সংবরণ করতে পারতাম, তাহলে আজকে কিন্তু এই জায়গাটায় আসতো না। আমি এটা একটা বড় জিনিস, কিন্তু মানুষ কখন গেছে, মানুষকে আপনি বাধ্য করেছেন বাইরে যাওয়ার জন্য, আর যখন দেখছে যে টাকা ডিভ্যালুয়েশন হচ্ছে না, টাকা গোয়িং ভেরি স্ট্রং, তখন কিন্তু ওই রিস্কটা থাকছে না যে আমি রিপে করার সময় হায়ার পেমেন্ট বা এক্সচেঞ্জ লস হবে। সেই জন্য মানুষ ইন্টারেস্টে ওখানে গেল যে ওখানে রেট লো, কিন্তু আমার রিপেমেন্টের ক্ষেত্রে এক্সচেঞ্জ লসের রিস্ক নাই। এবং ব্যাঙ্কগুলো আসলে ব্যাঙ্কগুলো যে কোনোভাবে ইচ্ছা স্প্রেড নিচ্ছে। এখনও জানি খবরের কাগজে দেখছি একটা ব্যাঙ্ক গভর্নমেন্টের যে স্প্রেড নিয়ে কথা, ইন্টারেস্ট স্প্রেড, তার চেয়ে অনেক বেশি নিচ্ছে, কিন্তু প্রচুর প্রফিট করছে। আমাদের একটা লিস্টেড ব্যাঙ্ক। তো এই জিনিসগুলো করে যে উনি যেটা বলছে যে আসলে আপনারা বাধ্য করছেন এন্টারপ্রেনারদেরকে বাইরের থেকে লোন নিতে, তো সেই জিনিসটা কেন করছে? এখন কিন্তু কি হচ্ছে, হিউজ কোটি কোটি হাজার হাজার কোটি টাকা নিয়ে ব্যাংকগুলো বসে আছে। সোনার ডিম পাড়া হাঁসটাকে যেটা বলছেন আপনি মোস্তাফি, আপনার সাথে অ্যাড করি এটা যে রিজার্ভ, একটা মিনিমাম রিজার্ভ থাকাটা যেমন দরকার, এক্সেস রিজার্ভও কিন্তু তেমন না। মানে আমাদের কিন্তু খুব উল্লসিত হওয়ার কোনো কারণ নেই যে আমাদের 30,000 কোটি টাকা 40,000 কোটি টাকা রিজার্ভ বসে। হোয়াট ডাজ ইট মিন? এত রিজার্ভ আছে, আমরা বিনিয়োগে কোনো উৎসাহ নাই। এই রিজার্ভটাকে ইউজ করে আমি আমার দেশে এক্সপোর্ট সাবস্টিটিউট, ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি দেয়া, কর্মসংস্থান করা, এগুলো করতে পারছি না, লোক নিচ্ছে না। তো সেইটা এখানে স্ট্যাগনেশনটা আছে। এইখানে এই বন্ধাত্বটা দূর করতে হবে যে আমরা কেন এই টাকাগুলো, এখন আমার 30,000 কোটি টাকা দরকার, অলস টাকা। এবং আমার যে মিনিমাম দরকার, আমি যদি ধরে নিই 3 মাসে ইকুইভ্যালেন্ট ইম্পোর্টের টাকা দরকার, আমি যদি ধরে নিই যে 15,000 কোটি টাকা বা 20,000 কোটি টাকা, তাহলে আর 10,000 কোটি টাকা তো আমি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে খরচ করি। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কতগুলো করে, একটা হলো ইম্পোর্ট সাবস্টিটিউট যদি করতে পারি, আমার ওই আউটফ্লো হবে না ফরেন এক্সচেঞ্জে, ওখানে আরও একটা আমার স্ট্রেংথ বাড়লো। সেকেন্ডলি জব অপরচুনিটি, এমপ্লয়মেন্ট প্রচুর দরকার। আর আমাদের দেখবেন যে আমাদের কিন্তু যেটা নন রেসিডেন্ট বাংলাদেশিদের থেকে ইনওয়ার্ড রেমিটেন্স ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। ওখানে কিন্তু মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে আমাদের জব অপরচুনিটি শিঙ্কেজ হচ্ছে বিকজ অফ দ্য অয়েল প্রাইস। আমি আসবো আবার আপনার কাছে, একজন ওয়েট করতেছে, আবার আসবো। কিন্তু প্রিয় দর্শক, আপনার নামটি বলে প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম, আমার নাম ওয়াহিদ। আমি প্রশ্ন করছি, সেটা হচ্ছে এখন আপনার রেলিভেন্ট যেটা আপনারা এখন ডিসকাশন করছেন, বাইরে থেকে মানুষ লোনটা নেয় কেন? আসলে এখানে লোন পাওয়াটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2, ভেরি ভেরি ডিফিকাল্ট। আমি রিপিট করছি, এটা ভেরি ভেরি ডিফিকাল্ট। জি ভাই সাহেব, আমরা বুঝতে পারছি, আপনার দুঃখটা বুঝতে পারছি, কথাটা বুঝতে পারছি, বলেন। নাম্বার 2 হচ্ছে সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট রেট না, এটাও কিন্তু একটা ভুল দিয়ে। আপনারা যদি প্র্যাকটিক্যালি যে দেখেন, ইট ইজ নট সিঙ্গেল ডিজিট, ইট ইজ ডাবল ডিজিট, স্টিল ডাবল ডিজিট, আর ইট ইজ ভেরি ডিফিকাল্ট। এই কারণে কিন্তু মানুষ পয়েন্ট। ধন্যবাদ, আপনার প্রশ্নটা বুঝতে পারছি, আপনার প্রশ্নটা বুঝতে পারছি। উত্তর দিয়ে নি ওনাকে। উনি যে ভাই, আপনার প্রশ্নের উত্তরটা হলো এরকম, আপনি যেটা বললেন, আমি জানি না আপনি লোনের জন্য ট্রাই করেছেন কিনা, হয়তো করেই আপনি ডিফিকাল্ট বলছেন। আপনি যদি ফরেন লোন ম্যানেজমেন্টের জন্য কখনো ট্রাই করে দেখেন, তাহলে আপনি দেখবেন যে আরও কতটা ডিফিকাল্ট এবং কি পরিমাণ কমপ্লায়েন্স করা লাগে, যেটা আপনার এখান থেকে লোন পাওয়ার জন্য তার 50% কমপ্লায়েন্সে আপনি লোন পাবেন, অনেক বেশি। কারণ ওদের ব্যারিস্টারের কাছ থেকে ওপিনিয়ন নিতে হবে। হ্যাঁ, যে কথা বলতেছিলেন আপনি, যে এর যে মূলত কারণগুলো, এই যে ব্যাংকগুলো অতি মুনাফার জন্যই তো আজকে অবস্থাটা হচ্ছে, যেটা ফুরকান ভাইয়ের সঙ্গে আমি কিন্তু একমত, যে সোনার হাঁস, ডিম পাড়া হাঁসটাকে মানে আমরা একেবারে খেয়ে ফেলতে চাচ্ছি। যে এখন ব্যাংকের একটা মানে স্টেটমেন্ট নিতে গেলেও পয়সা দিতে হয়, এই যেগুলো আগে ফ্রি ছিল, এন ছিল ইত্যাদি। কারণ আপনি ওখানে ব্যবসা পান না, ব্যবসার উপর আপনি বললেন যে তারল্য নাই, তারল্যের উপর তো পয়সা রয়েছে, 1,00,000 কোটি টাকার উপর আপনার মানে সব ব্যাংকের পড়ে আছে ডিপোজিট। দিস ইজ লাইবিলিটি, ডিপোজিট ইজ এ লাইবিলিটি। সেই লাইবিলিটির উপর বসে আছেন, ইনভেস্ট করতে পারতেছেন না, করতে পারতেছেন না। এখন আপনি তারপরেও যদি বিভিন্নভাবে
আপনি যদি সার্ভিসকে এক্সটেন্ড না করেন তাহলে কেমন হবে, যেটা বলতেছিলেন, এটার উৎপাদন কি, উপায়টা কি? উপায় হলো যে ব্যাংকগুলোকে আরও এফিসিয়েন্ট হতে হবে। আর ব্যাংকগুলো যে এখন কেন এই হাই রেটে ইন্টারেস্ট রেট এখন দিচ্ছে, ব্যাংকের একচেয়ে বড় সমস্যা এটা এনপিএল, যেটা নন পারফর্মিং লোন। হাজার হাজার কোটি টাকা তাদের ব্যাড ডেট হয়ে যাচ্ছে বা ডাউটফুল হয়ে যাচ্ছে, যেগুলো পারফর্ম করছে এগুলোতে তার ইনকাম পাচ্ছে না, এই জন্যই কিন্তু তাদের কস্ট বেড়ে যাচ্ছে। এগুলো এখন চার্জ করে তার প্রফিট আনতে গেলে তাকে তখন হাই রেট করতেছে। আর তবে ব্যাংকগুলো কিন্তু বাধ্য হবে, নাহলে ব্যাংকগুলো খুব বিপদ হবে, কারণ এখন কিন্তু অনেক কম্পিটিটিভ হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে মার্জারে নিয়ে যেতে হয়, মার্জারে যেতে হবে এক সময়, যেতে হবে আমার কাছে মনে হচ্ছে। I am a layman, I don't know এই ইকোনমির জন্য এতগুলো ব্যাংক আসলে দরকার কিনা, ব্যাংকগুলো ডিপোজিট পাবে কিনা, that is what I am trying to say, লেন্ডিং করতে পারবে কিনা, লোক পাবে কিনা। এখন সবাই তো ধরেন ছোট ব্যাংক বড় ব্যাংকের কাছে যাবে যেখানে সস্তা। এখন কিন্তু একটা কম্পিটিশন, দারুণ কম্পিটিশন শুরু হবে, এবং ব্যাংকগুলো এখন খুব বেশি কিন্তু এখন ব্যবসা করতে পারছে না। আপনার ব্যবসা কোথায়? সেটাই, ব্যবসা তো তারাই ব্যবসা নিয়ে গেছে। আমি শ্রদ্ধেয় স্যারের সাথে শুধু একটা জিনিস যোগ করি স্যার, উইথ ইউর পারমিশন। দেখেন, আজকের এই ফরেন লোন কিন্তু আপনার দেশের জন্য খুব মঙ্গলজনক নয়। যেই দিন সামনে আসছে আমরা কাঁদবো। কিন্তু কেন কাঁদবো? যেসব কোম্পানিগুলো ফরেন লোন নিচ্ছে ব্যাক টু ব্যাক এলসি দিয়া, তাদের জন্য কিন্তু কম্পারেটিভলি রিস্কটা কম, বিকজ অফ সে ডলারে আনছে, ডলারে নিয়ে সমস্যা নাই। এখন বাট সে যে ইন্টারেস্টটুকু দিচ্ছে সেটা আমার টাকা থেকে দিচ্ছে, এটা একটা ইস্যু। আর যেই সব কোম্পানিগুলো এরকম ব্যাক টু ব্যাক নাই, লোকালি জেনারেটেড টাকা, সেখান থেকে যখন তাকে লোনগুলোর রিপেমেন্ট যখন শুরু হবে, তাহলে আজকের যেই ফরেন রিজার্ভের যে শক্তি, সেটা কিন্তু ধস নামার সম্ভাবনা থাকবে, আমি এটা বলতে পারি। কারণ এই টাকাগুলো তো আউটফ্লো হওয়া এখনও শুরু হয় নাই। যখন শুরু হবে তখন কোথায় যাব আমরা? এই জায়গাটা বোধহয় সরকারকে একটু মনোযোগ দিতে হবে। আমার সময় যদিও নাই, আর মাত্র 1-1.5 মিনিট সময় আছে, আপনি যদি এই ফুরকান সাহেবের কথা কি একমত? হ্যাঁ, আসলে তাই। কারণ এই যে প্রত্যেকটা লোনের একটা মনিটরিং পিরিয়ড থাকে, হয়তো প্রথম 1 বছর দিতে হয় না। তো এখন এই লোনগুলো কিন্তু নেওয়া হয়েছে গত 2-3 বছরের বেশি। এগুলো কিন্তু কিছুটা শুরু হয়েছে রিপেমেন্ট, আর পুরোপুরি শুরু কিন্তু হবে বছরের পরে। তখন একটা চাপ পড়বে। আমি বলছি না যে ফরেন কারেন্সিতে বিশাল বিপদ হবে, কারণ এই মধ্যে যে আমি জানি না যে কীভাবে ইনফ্লো হবে। হয়তো আমার রেমিটেন্স বাড়তে পারে, এক্সপোর্ট, আমি দেখছি এক্সপোর্টের ভালো গ্রোথ আছে, এক্সপোর্টও বাড়তে পারে, সেই ক্ষেত্রে হয়তো এটা নালিফাই হয়ে যাবে, প্রেশার হবে, রিমিটেন্সটা বাড়ার সম্ভাবনা খুব কম। যদি আমরা অন্য কোনো সেক্টর ওপেন করতে পারি, যেন মালয়েশিয়া, কোরিয়া বা অন্যান্য দেশগুলো, ভিয়েতনাম, এইসব দেশে যে আমাদের লোক পাঠাতে পারি, যেমন বিভিন্ন দেশে ভিয়েতনাম, কম্বোডিয়া, এখানে যেমন গার্মেন্টসের অনেক এক্সপানশন হচ্ছে, সেখানে যদি আমরা গার্মেন্টস শ্রমিক পাঠাতে হবে, আমাদেরকে এই ক্ষেত্রে কিন্তু ডাইভার্সিফিকেশন চিন্তা করতে হবে। নন ট্র্যাডিশনাল আইটেম আনতে হয়, যে আমরা সবসময় যে লেবার পাঠাচ্ছি ওই লেবার না, এখন তো সেমি স্কিল ওয়ার্কার। আমি এইসব জায়গায় গার্মেন্টস পেয়েছি, মিডল ইস্টে গেছে, ওমানে আমি জানি বাংলাদেশে প্রচুর টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার আছে। আমাদের একটা কোম্পানি ইথিওপিয়াতে গার্মেন্টস ফ্যাক্টরি খুলতেছে, ওইখানে যদি আমরা এক্সপোর্ট করি, তাহলে আমাদের ওই জিনিসটা হয়তো ইনফ্লোটা, রেমিটেন্সটা, ইনওয়ার্ড রেমিটেন্সটা হয়তো অতটা খারাপ না হতে পারে। সেই জন্য আমাদেরকে অ্যাকশন নিতে হবে। আমাদের ট্র্যাডিশনাল মার্কেট ছেড়ে এখন নতুন নন ট্র্যাডিশনাল মার্কেট, নন ট্র্যাডিশনাল টাইপ অফ জবে যেতে হবে, শুধু লেবার না, এখন সেমি স্কিল। আমি সময় নাই, না হয়তো আরেকটা জিনিস আলাপ করতাম। আমাদের দেশে এই গার্মেন্টসের থেকে আমাদের দেশেও মানে বাইরের লোক কাজ করে 6,000 কোটি টাকা প্রতি মাসে ইন্ডিয়াতে থার্ড হাইয়েস্ট রেমিটেন্স বাংলাদেশ। আমি এই কথাটা আনতাম, যেহেতু সময় নাই, তো আমি আজকের মতো আলোচনা বোধহয় এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদের অনেকগুলি কথা তুলে আনতে, চেষ্টা করেছি যে আমাদেরকে বিভিন্নভাবে যে প্রশ্ন করেন সেগুলো একটু আলোচনা করতে চেষ্টা করেছি। বর্তমান ব্যাংকিং সেক্টরের অবস্থা কী, এবং 2 জন বিজ্ঞ আলোচক অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন এবং অনেক মূল্যবান কথা বলেছেন। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে আজকের আলোচনা আসার জন্য। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।